টিকিট টিকিট, এই যে দাদা, আপনি কোথায় যাবেন? সায়ন এতক্ষণ বাইরের দিকে চেয়েছিল। কন্ডাক্টরের আওয়াজে সেদিকে ঘুরে তাকালো। হরিপুর গ্রামের একটা টিকিট দিন দাদা। এই নিন দাদা, 60 টাকা। ঠিক আছে। ভাড়া মিটিয়ে সায়ন আবার জানলার দিকে তাকালো। শীতের সকালে সোনালি রোদ্দুর গিয়ে পড়েছে ধান ক্ষেতের ওপর। মাঠে ঘাটে চাষাবাদ চলছে নিঃশব্দে। রাস্তার পাশে সারি সারি গাছপালা মনের আনন্দে মাথা নাড়াচ্ছে। এসব দেখে সায়নের বেশ ভালোই লাগছে। বাস থেকে নেমে একটু এদিক ওদিক চেয়ে দেখল সামনে একটা ছোট্ট ধাবা। সেদিকেই হাঁটা দিল সায়ন। ধাবার সামনে গিয়ে একটি লোককে দেখতে পেল। মনে তো হচ্ছে ইনি এই দোকানের মালিক। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ বলুন, কি চাই? আমি কলকাতা থেকে এসেছি। আমি আসলে এসেছি তার সায়ন কেন এই গ্রামে এসেছে সেটা খুলে ওই লোকটিকে বলে। সায়ন একটা এনজিওর হয়ে দীর্ঘ 3 বছর ধরে কাজ করছে। এনজিওর কাজেই এই গ্রামে আসা। ওই সংস্থাটি এই গ্রামে গরিব ছেলে মেয়েদের জন্য স্কুল স্থাপন করতে চায়। তাই সায়ন এসেছে গ্রামটা সার্ভে করার জন্য। পুরো কথাটা শোনার পর ওই লোকটি বলে ওঠে, আরে এটা তো দারুণ ব্যাপার। সত্যি আমাদের এদিকে শিক্ষা ব্যবস্থা সেভাবে উন্নত নয়, পাঠশালার পরিমাণও অনেক কম। ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য পাশের গ্রামের একটি স্কুলে যায়। নিজেদের গ্রামে স্কুল হলে এবং বিনা খরচে পড়াশোনা করার সুযোগ পেলে গ্রামের অনেক ছেলেমেয়েরাই আগ্রহ হবে পড়াশোনা করতে। হ্যাঁ, আমরা তো ঠিক এটাই চাই। যাই হোক, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মোহনলাল সরকার। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই। এখানকার কিছু লোকের সাথে কথাও বলতে চাই। গ্রামটার মধ্যে কোন জায়গাটা স্কুল বানানোর জন্য আদর্শ জায়গা হবে সেটাও আমি এখানে দেখে নেব। তো সেই কারণে আপনি যদি আমাকে গ্রামের একটি লোকের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন, যিনি আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে, তাহলে আমি খুব উপকৃত হব মোহনবাবু। ছি ছি, কি বলছেন আপনি? আপনি হলেন আমাদের গ্রামের অতিথি, তার উপরে আমাদের গ্রামের একটা এত বড় উপকার করতে এগিয়ে এসেছেন। আপনাকে এইটুকু সাহায্য আমি করতে পারবো না? এই বলে মোহনবাবু জোরে হাঁক দিলেন। রামু, এ রামু, কোথায় গেলি? আজ্ঞে বাবু, বাসনগুলো মাজতেছিলাম, কিছু কইবেন? ওইসব ছাড়, তুই দাদাবাবুর সাথে যা। দাদাবাবুকে আমাদের গ্রামের কোনা কোনা ঘুরিয়ে দেখা। উনি একটি সংস্থার হয়ে এসেছেন, গ্রামের ছেলেমেয়েদের জন্য স্কুল করবেন, তাই গ্রামটা ঘুরিয়ে দেখা। সায়ন বলে ওঠে, আসলে আমি কিন্তু আজই ফিরে যেতে চাই, তাই সবটা বিকেলের আগেই সেরে ফেলতে চাইছি। সেটা সম্ভব তো? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। আপনাকে রামু দুপুরের মধ্যে গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। তারপরে আপনি এখানে চলে আসবেন। তারপরে আমাদের ধাবাতে খাওয়া দাওয়া করে বাস ধরে নেবেন। চেষ্টা করবেন সন্ধ্যের আগেই যেন আপনি বাসটা ধরতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রামুদা, চলো আমার সাথে। আজ্ঞে দাদা বাবু, চলেন। রামু আর সায়ন রওনা দিল গ্রামের দিকে। সারাটা দিন রামু নিষ্ঠার সাথে গ্রামটা ঘুরে দেখাতে থাকে সায়নকে। সায়ন বেশ কিছু গ্রামবাসীদের সাথে কথা বলে। তাদের সাথে কথা বলে বোঝে যে গ্রামের লোকেরাও চায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক। দুপুর হওয়ার সাথে সাথেই রামু সায়নকে বলে, দাদা বাবু চলেন, দুপুর হয়ে গিয়েছে, দোকানের দিকে চলেন, তারপর আপনাকে বাস ধরতে হইবে তো। হ্যাঁ, সে তো ধরতেই হবে, কিন্তু আমার তো এখনো কাজ বাকি আছে রামুদা। তারপর গ্রামটা আরেকটু ঘুরে দেখার বাকি আছে। তাছাড়া আমি তো শুনেছিলাম এখানে লাস্ট বাস 8টা। হ্যাঁ বাবু, তা ঠিক, কিন্তু রামু আমতা আমতা করে। সায়ন বুঝতে পারছে যে রামু কিছু বলতে চায়, কিন্তু কোনো কারণে বলতে পারছে না। কি গো রামুদা, কি হলো তোমার? এরকম ঘাবড়ে গেলে কেন? কিছু বলবে? দাদা বাবু, আপনার রাত করা ঠিক হবে না। সন্ধে হওয়ার আগে চলে গেলে ভালো হয়। রাতে এখানে বড় বিপদ। তুমি নিশ্চয়ই ভূত প্রেতের ব্যাপারে কিছু বলবে এবার?
হ্যাঁ দাদাবাবু, ঠিক ধরেছেন। সায়ন মনে মনে বলে, এই সমস্ত কুসংস্কারগুলো এখনও অনেক মানুষের মনে রয়ে গেছে। আরে রামুদা, কোনো অসুবিধে নেই আমার, আমি ঠিক সময়ে চলে যাব, তুমি এখন চলো। এরপর ওরা দুজনে যখন মোহনবাবুর ধাবাতে এসে পৌঁছায় তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে এসেছে। রাস্তাঘাট অন্ধকারে ঢেকে গেছে, কিছু জায়গায় টিম টিম করে আলো জ্বলছে কেবল। হ্যাঁ রে রামু, তোকে বলেছিলাম না এত দেরি করবি না, ওনাকে বাড়ি ফিরতে হবে, একটা কাজও তো ঠিক মতন করতে পারিস না। মোহনবাবুর কথার মাঝখানেই সায়ন বলে ওঠে, মোহনবাবু, রামুদার কোনো দোষ নেই এখানে, আমি ওনাকে জোর করলাম আর একটু গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। কিন্তু আপনি যে বললেন আজই ফিরে যেতে চান, আর তার থেকে বড় কথা এখন তো আর কোনো বাস নেই। কিছু গণ্ডগোলের কারণে সন্ধ্যে 7টা আর 8টার বাসটা ক্যান্সেল হয়ে গেছে। যদি সম্ভব হয় তবে রাত 9টার মধ্যে একটা বাস দেওয়া হবে জানানো হয়েছে, কিন্তু সেটা দিতেও পারে নাও দিতে পারে। আর আমি আপনাকে বলবো আপনি এখানেই থেকে যান, খাওয়া দাওয়া করে আমার বাড়িতে চলুন, আজ রাতটা ওখানেই থেকে কাল সকালে বাড়ি যাবেন। আচ্ছা, আপনাদের এখানে সকালের প্রথম বাসটা কটার সময়? ভোর 4টে। আমি তাহলে একটা কাজ করি, আজ রাতে বাস স্ট্যান্ডেই বসে থাকি, যদি রাতে স্পেশাল বাসটা দেয় তাহলে তো খুবই ভালো, আর না হলে ভোরের প্রথম বাসটা ধরে চলে যাব। মোহনবাবু আঁতকে ওঠে, এ কি বলছেন? আপনি ভুল করে ওই কাজ করবেন না, ওখানে বড় বিপদ, সন্ধ্যার পর ওখানে প্রেতের রাজ। কী যে বলেন, আপনাকে দেখে তো বুদ্ধিমান মনে হয়, আপনিও এসব বলছেন। দেখুন, আমার মনে হলো এটাই ভালো হবে, তাছাড়া রাতে তো একটা বাস থাকার কথা, ওটা দিলে তো হয়েই যাবে। মোহনবাবু অনেক করে বোঝানোর পরও সায়ন রাজি হয় না। শেষমেশ কথা মতো তাই হলো। মোহনবাবুর ধাবা থেকে কিছু খেয়ে সায়ন বাস স্ট্যান্ডের কাছে এগিয়ে গেল। যাওয়ার আগে মোহনবাবু শেষবারের মতন বলল, আপনি কিন্তু আমার কথা রাখতে পারতেন, আমি চিন্তায় থাকব। চিন্তা করার কিছু নেই মোহনবাবু, আপনি আপনার নাম্বারটা দিন, আমি আপনাকে জানাবো যদি কোনো সমস্যা হয়। এরপর সায়ন বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকে। এইদিকে মোহনবাবুও নিজের ধাবা আস্তে ধীরে বন্ধ করে রামুর সাথে বাড়ির দিকে রওনা দেয়। চারিদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, কেবল বাস স্ট্যান্ডে ছোট ছাউনিটার ভেতর থেকে একটা টিমটিমে আলো বেরিয়ে আসছে। সায়ন মোবাইলের স্ক্রিনে একবার টাইমটা দেখে, 9:15। আজ তাহলে কি বাস আর আসবে না? একটু ভাবনা চিন্তা করে তারপর আবার মোবাইল ঘাঁটতে থাকে সায়ন। রাত প্রায় 10টা হতে চলল। সায়ন ভেবেই নেয় বাস আজকে আর আসছে না, তাই ও চেয়ারেই কোনো রকমে কাত হয়ে একটু শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে তার হুঁশ নেই। ঘুম ভাঙে একটা জোরালো হর্নের আওয়াজে। চোখ খুলতেই আলোতে চোখ ধাঁধিয়ে গেল সায়নের। কোনোভাবে সামনের দিকে তাকিয়ে দেখল একটা বাস ধীর গতিতে এগিয়ে এসে দাঁড়ালো। বাসের দরজাটা খোলা, বাসের সবকটা জানলা বন্ধ। সেই বন্ধ জানালার ভেতর থেকে কিছু মানুষের ছায়া চোখে পড়ল সায়নের। সায়ন যেন হাতে চাঁদ পেল। তাড়াতাড়ি বাসের পিছনের দরজা দিয়ে উঠে শেষের সিটে গিয়ে বসল। বাসের ভিতরটা একটু বেশি ঠান্ডা। সায়নের শরীরটা ঠান্ডায় কাঁপুনি দিয়ে ওঠে। কন্ডাক্টর দাদা, আরে ও কন্ডাক্টর দাদা। বাসের কন্ডাক্টর এগিয়ে এলো সায়নের দিকে। বলুন। কন্ডাক্টরের আওয়াজটা শুনে কেমন যেন অস্বাভাবিক মনে হলো। ড্রাইভারকে বলুন একটু আস্তে চালাতে, এমন রাস্তায় এত জোরে চালানোর দরকার কি? এই বাস আস্তে যেতে পারে না, যেমন ভাবে যাচ্ছে যেতে দিন, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। সায়ন একটু অবাক হলো। মানেটা কি? কী সব বকছে এই কন্ডাক্টর? নেশা করে আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আপনি হাওড়ার একটা টিকিট আমাকে দিন। এই বাস শুধু হরিপুর খালপাড়েই যায়। মানে বাসে যে লেখা ছিল হাওড়া, আর তাছাড়া এই দিকের সব বাস তো হাওড়াতেই যায়। কি উল্টোপাল্টা বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? কিছু না বলেই কন্ডাক্টর চলে গেল। কিন্তু সায়নের ব্যাপারটা চোখে পড়াতেই সারা শরীর কাটা দিয়ে উঠল। কন্ডাক্টরের শরীর বেয়ে রক্ত ঝরে পড়ছে পায়ের কাছে। সায়ন ভয়ে ভয়ে জানালার বাইরে দেখার চেষ্টা করে। বাইরে শুধু সাদা ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পায় না সায়ন। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বের করে মোহনবাবুকে কল করে। হ্যাঁ বলুন, আপনার কথাই চিন্তা করছিলাম। আমি এখন বাসে, কিন্তু বাসটা কেমন অদ্ভুত। অদ্ভুত বলতে কি হয়েছে? আর এত রাতে বাস কিসের? বাসের ভেতরে সবাই কেমন চুপচাপ, ভেতরটা অদ্ভুত রকমের ঠান্ডা। কন্ডাক্টরকে জিজ্ঞেস করাতে উনি বলল বাসটা কেবল হরিপুর খালপাড়ি যাবে। আর তার থেকেও বড় কথা, ওই কন্ডাক্টরের গা বেয়ে অজরে রক্ত ঝরে পড়ছে। এ কি ভুল কাজ করেছেন? আপনাকে তখন পই পই করে বারণ করলাম, এত রাত্রে এখানে একা থাকবেন না। মোহনবাবু, আমি কিছু বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সাথে এসব? আপনি যে বাসে রয়েছেন সেই বাস 2 মাস আগে হরিপুরের খালের পার থেকে পড়ে গিয়েছিল। বাসের গতি অনেক থাকায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারায়, আর বাসটা রাতের বেলায় ব্রিজ থেকে পড়ে যায়। বাসের ভিতরে থাকা সমস্ত যাত্রী, ড্রাইভার, কন্ডাক্টর সবাই মারা যায়। আপনি তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ুন, আপনার হাতে বেশি সময় নেই। হরিপুরের ব্রিজ আসার আগে যেমন করেই হোক আপনি নেমে পড়ুন, না হলে বেঁচে থাকতে পারবেন না। সায়নবাবু, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ফোনটা কেটে যায়। সায়ন ঘুরে দেখে কন্ডাক্টর তার দিকেই এগিয়ে আসছে আর বলছে, এই বাস এখন ব্রিজ থেকে পড়ে যাবে, তুইও মরবি আমাদের মতন। এর থেকে ভয়ঙ্কর দৃশ্য সায়ন তার জীবনে হয়তো এর আগে দেখেনি। একসাথে এতগুলো মৃত মানুষ। সায়ন আর বুঝে উঠতে পারে না ও কি করবে। বাসের সমস্ত প্রেত প্রায় এসেই পড়ে সায়নের কাছে। এমন সময় সায়ন দরজাটা খুলে ফেলে আর এক মুহূর্ত নষ্ট না করে ঝাঁপ দেয় বাস থেকে। সাহস করে যদি বাস থেকে ঝাঁপ না দিতেন তাহলে আপনি আর বেঁচে ফিরতেন না। বিপদ কেটে গেছে, বাস আসছে, সাবধানে বাড়ি যান। মোহনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসি তবে।